আচ্ছা বাবা, তুমি আমার মাকে কি বলে ডাকো? রিজুর এমন অদ্ভুত প্রশ্ন শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম না। কিছু বলতে যাব, দ্বিতীয় প্রশ্নটিও অলরেডি করে ফেলেছে। জিজ্ঞেস করলো, তোমার সব টাকা কি এটিএমের ওই মেশিনটার মধ্যেই থাকে? টাকাগুলো বাড়িতে রাখো না কেন? ধমক দিয়ে বললাম, রিজু, আজকাল তুই বড্ড আজে বাজে প্রশ্ন করিস। সকাল সকাল বই নিয়ে পড়তে বসতে হয়। পড়াশোনা না করলে কি এমনি এমনি পাইলট হতে পারবি? রিজুর উত্তর রেডি। আজ তো রবিবার, মা বলেছে রবিবার কেউ পড়ে না। আজ আমি শুধুই ছবি আঁকবো। বেশ তো, তোর যা মন চায় তাই কর, তবে আমার একটু কাজ আছে। তুই অন্য ঘরে গিয়ে মন দিয়ে ছবি আঁক। রিজুকে অন্য ঘরে পাঠিয়ে দেওয়ার একটা কারণ তো ছিলই। চা খেতে খেতে ভাবছিলাম, রিজু কি সত্যিই আজে বাজে প্রশ্ন করছিল, নাকি সঠিক উত্তর দিতে পারিনি বলেই মনে হয়েছে এমন। বয়স তো মাত্র 5, শিশু মনে নানান কৌতূহল। সত্যি ছোটবেলাটা কত না মধুর। আমারও ইচ্ছে হয় মাঝে মাঝে বয়সটাকে একটু কমিয়ে দিই। সেই স্কুল জীবন, প্রথম ভালো লাগা, প্রথম প্রেমে পড়া, চিঠি লেখা, সত্যি সে একদিন ছিল। চিঠি লেখার কথা বলতে গিয়ে নিজের জীবনের কত কথাই মনে পড়ে যাচ্ছে। প্রেমিক বা প্রেমিকাকে চিঠি লিখে মনের কথা জানানো সত্যিই ইন্টারেস্টিং। কি অদ্ভুত শান্তি! লিখে দিয়েই খালাস। পরিণাম কি হবে সে না হয় পরে ভেবে দেখা যাবে, আগে তো লিখে দিই। আসলে প্রেম আর চিঠি তখন বেশ গুরুত্বপূর্ণ ছিল। এখনকার দিনের তখন তো আর মোবাইল ছিল না। কলম আর কালির ছোঁয়ায় জেগে উঠত অনুভূতিগুলো। আমার ইচ্ছে ছিল চিরকুমার থাকব, বিয়ে করব না। সে আর হলো কোথায়? ওই যে কি একটা কথা আছে না, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে। কবে কার বিয়ে হবে বা আদৌ বিয়ে হবে কি না সেটা সবটাই বিধাতার হাতে। তবে কি জানেন, এই বিয়ে নামক ব্যাপারটা হচ্ছে ঠিক পাবলিক টয়লেটের মতো। যে বাইরে আছে সে ভিতরে ঢোকার চেষ্টা করে, আর যে ভিতরে আছে কতক্ষণে সে বাইরে আসবে। দিল্লি কা লাড্ডু, খেলেও পস্তাবে আর না খেলেও পস্তাবে। তা সত্ত্বেও বলবো, বিয়ে করাটাই ঠিকঠাক। বিয়ে করলে তবেই বোঝা যায় নিজের ত্রুটি বিচ্যুতিগুলো। এত সুন্দর করে আপনার ত্রুটিগুলো ধরিয়ে দেবে, আপনার মনে হবে বিয়েটা হচ্ছে একটা সংশোধনী পরীক্ষা। যাকগে, ওসব কথা ছাড়ুন। কি যেন বলছিলাম? হ্যাঁ, ওই প্রেমপত্র। এই প্রেমপত্রের কথা মাথায় এলেই মনের মধ্যে সেই ভয় আজও কাটিয়ে উঠতে পারিনি। প্রেমের চিঠি অনেককেই লিখে দিয়েছি, তবে নিজের জন্য একবারই লিখেছিলাম। তবে ওটিকে শুধু প্রেমপত্র না বলে দুঃসাহসিক প্রেমপত্র বললে খুব একটা ভুল হবে না। ঘটনাটা তাহলে বলি। আমি ছোট থেকেই কোএড স্কুলে পড়েছি। ক্লাসে ফার্স্ট সেকেন্ড না হলেও পড়াশোনায় খুব একটা খারাপ ছিলাম না। আমাদের বাংলা পড়াতেন অবিনাশবাবু। বাংলা সাহিত্যে ওনার ধারে কাছে কেউ ঘেঁষতে পারতেন না। গল্প, কবিতা, ব্যাকরণ সাংঘাতিক পড়াতেন। আর চিঠি লেখার বিষয়টা বাংলা বিষয়ের মধ্যেই পড়ে, সেটা আমরা সকলেই জানি। ব্যক্তিগত পত্র, আবেদনপত্র বা বিভিন্ন বিষয়ক পত্র কীভাবে লিখতে হয় তা অবিনাশবাবুই শিখিয়েছিলেন। স্যার বলতেন, চিঠি লেখার প্রয়োজন আমাদের সংস্কৃতির এক অনুষঙ্গী উপাদান। কাগজ আবিষ্কারের আগে মানুষ গাছের পাতায়, গাছের ছালে, চামড়ায়, ধাতব পাতে লিখত। পাতায় লিখত বলেই এর নাম পত্র। মানুষ তাদের মনের কথাগুলো জমিয়ে রেখে ধীরে ধীরে লিখত। লেখার হরফে জমা হতো মানুষের পুঞ্জীভূত অনুভূতি। মনের কথা যখন মুখ ফুটে বলা যায় না, সে কথা সহজেই চিঠিতেই জানানো যায়। এমন কথা আবার স্যারের কাছ থেকে শোনা।
স্যারের এত কথা মনে না ধরলেও একটা কথা ভালো বুঝেছিলাম, যে কথা মুখ ফুটে বলতে পারছি না তা সহজেই চিঠিতে লেখা যায়। তখন ক্লাস 8, কোয়েট স্কুল হওয়ার দরুন মেয়েদের সঙ্গে সহজেই মিশতাম। আমার ক্লাসের একজনকে খুব ভালো লাগতো, কিছুতেই বলতে পারছিলাম না সে কথা। যতবার মনে হয়েছে আজই বলবো, ততবারই পিছিয়ে এসেছি। মুখের দিকে তাকিয়ে যেই বলবো বলে উদ্যোগ নিয়েছি, অমনি সব তালগোল পাকিয়ে গেছে। সিধু আমার বেস্ট ফ্রেন্ড। একদিন সিধুকে বললাম, ভাই একটা হেল্প করতে হবে। অনুরিমাকে আমার ভালো লাগে, কিন্তু ওকে বলতে পারছি না। তোর তো ভালো বন্ধু, তো তুই যদি ওকে একটু বলিস। কথাটা শুনেই সিধু বলল, পাগল নাকি? আমি পারবো না। ওর বাবাকে চিনিস তো? পুরো রয়্যাল বেঙ্গল টাইগার। আমার দ্বারাও সব হবে না। সিধু পুরো ব্যাপারটাই জল ঢেলে দিল। এদিকে পড়াশোনাও ঠিক মতো করতেই পারছি না, যা পড়ছি তাও সব ভুলে যাচ্ছি। পড়তে বসলে অনুরিমার কথায় মনে পড়ছে। ভাবলাম চিঠি দিয়ে জানালে কেমন হয়, কারণ স্যারই তো বলেছিলেন মনের কথা মুখে বলতে না পারলে চিঠিতে জানিও। ঠিক করলাম প্রেমপত্র লিখব। পুজোর ছুটি প্রায় শেষ, স্কুল খুললেই পরীক্ষা। আমার তো মনের অবস্থাও ভালো নেই। এইভাবে চলতে চলতে অ্যানুয়াল পরীক্ষাও এসে গেল। প্রথম দিন বাংলা পরীক্ষা। সব প্রশ্নই প্রায় কমন এসেছে। এমন একটা প্রশ্ন পেয়েছিলাম যেটার উত্তর লেখার জন্য নিজেকে স্থির রাখতে পারছিলাম না। প্রশ্নটা ছিল, পুজোর ছুটি কেমন কেটেছে তা নিয়ে বন্ধুকে একটা পত্র লেখো। তখন আমার দু চোখ জুড়ে একটাই মুখ, একটাই নাম, অনুরিমা। পরীক্ষার খাতায় লিখে ফেললাম প্রেমপত্র। অনুরিমা, পত্রের প্রথমে বিজয়ার প্রণাম জানাস তোর বাবা ও মাকে। ইচ্ছে ছিল পা ছুঁয়ে প্রণাম করে আসার, কিন্তু তার হলো কোথায়? পুজোর আগেই তোরা চলে গেলি বেড়াতে। পাড়ার পুজো ছেড়ে এইভাবে কেউ যায়? পাড়ার পুজো মানে কত হই হুল্লোড়, কত আনন্দ। সেসব না বুঝে তোরা চলে গেলি রাজস্থান। ভেবেছিলাম পুজোতে তোর সাথে ঠাকুর দেখব। সব কপাল বুঝলি তো। এরপরে পরীক্ষায় আবার এই রকম চিঠি লিখতে দেওয়া হয়েছে। এবার তুই বল, তোকে ছাড়া আমার পুজোর ছুটি আর ভালো কাটবে কি করে? সত্যি কথা বলতে পুজোর ছুটি একদম ভালো কাটেনি। তুই হয়তো জানিস কি না জানি না, তোকে আমি কতটা ভালোবাসি। বহুবার চেষ্টা করেছি তোকে মনের কথাটা বলার, কিন্তু সাহস হয়নি বলার। আজ এই পত্রে আমার মনের কথা তোকে জানালাম। স্যারের মূল্যবান কথা আমি মনে রেখেছি, তাই যেটা মুখে বলতে পারলাম না সেটাই পত্রে জানালাম। খুব ভালো থাকিস। ইতি তোর। পরীক্ষার খাতায় প্রেমপত্র। খবর আর চাপা থাকলো না। অবিনাশবাবু আমার খাতাটা হেড স্যারকে দেখিয়েছিলেন। স্কুলের সমস্ত স্যার আমাকে ছি ছি করতে লাগলেন। আমি এরকম করতে পারি সেটাই অবিশ্বাস্য। মুখ চোরা লাজুক ছেলেটা স্যারদের সঙ্গে কথা বলতে গেলে যে তো করে, সে কিনা পরীক্ষার খাতায় প্রেমের চিঠি লিখেছে, এটা ভাবনার বাইরে গেছে। স্কুল থেকে বাবাকে ডেকে পাঠালেন হেড স্যার। আমার ছেলে হয়ে এমন কাজ করবে ভাবিনি। আমি ভীষণ লজ্জিত স্যার। এমন কথা বাবাকে বারবার বলতে শুনেছিলাম। ছেলের কীর্তিকলাপ শোনার পর বাবা ওই স্কুলে আমাকে আর রাখেনি। ওই স্কুলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন হলো, পাঠিয়ে দিলেন অন্যত্র। প্রেমপত্র লেখার পরিণতি যে কত ভয়ঙ্কর হতে পারে সেটা তখন হাড়ে হাড়ে বুঝেছিলাম। তারপর থেকে আর কখনো প্রেমপত্র লেখার ভূত মাথায় চাপেনি। সেসব আজ স্মৃতি। দেখতে দেখতে আজ 15টা বছরের বেশি সময় কাটিয়ে ফেলেছি। সময় যে কিভাবে কেটে যায় বুঝতে পারিনি। কর্মব্যস্ত জীবনেই সময় ব্যস্ততার মাঝে হারাতে বসেছে। বিয়ে করে এখন আমি সংসারী মানুষ। হাজারো কাজের মাঝে নিজেদের জন্য কোথাও একটুখানি সময় বের করে নিতে পারলেই মন্দ হয় না। মাঝে মধ্যে হঠাৎ করে বেরিয়ে পড়ে আবার প্রচলিত প্রেমিক প্রেমিকাদের মতো একান্তে টাইম কাটানো যেতে পারো, কিংবা লেখা যেতে পারে একটি প্রেমপত্র।
তাই রিজুকে নিচে পাঠিয়ে দিয়ে খাতা পেন নিয়ে বসেছি খোলা নিজের সহধর্মিণীকে একটা প্রেমপত্র লিখব বলে। ব্যাপারটা কিছুই না, আমার বিবাহোত্তর জীবনে একটু রোমান্টিক হতে চাইছিলাম আর কি। জানি না কেন আমার মনে হয় বউ আর প্রেমিকার মধ্যে বিস্তর ফারাক। প্রেমিকা থেকে বউ এটা খুব সাধারণ ব্যাপার। আসলে বিয়ের আগে যে গদগদ প্রেম, সেটা বিয়ের পর আর ততটাই থাকে না। তাই মনে হয় বিয়ের পরে প্রেম থাকাটা বড্ড জরুরি। ইচ্ছে হয় বউকে যদি প্রেমিকা ভাবা যায় তাহলে কেমন হয়। আসলে বেশ কদিন ধরেই দেখছি আমার মনের মধ্যে রোমান্স ভর করেছে। কেনই বা হবে না? বসন্তকাল, তার ওপর মধুমাস। শুরু করলাম লিখতে। প্রিয়তমা শব্দটা সবে লিখেছি, দেখি কথার ঝাঁজে আমার কলমটা থামল। মূর্তিমান আমার সামনে হাজির। বউ বলে উঠল, তোমার কি কাজকর্ম কিছু নেই? সকাল থেকে খাতা পেন নিয়ে বসে পড়েছ। মুখের সামনে সাত সকালে চায়ের কাপটা ধরলাম কিনা কাজের কাজ না করে উনি বসে বসে কাব্য করছেন। এসব দেখে গা পিত্তি জ্বলে যায়। কথাগুলো বলেই একটা বই আমার হাতে ধরিয়ে দিয়ে মেজাজের সুরটা একটু কমিয়ে বলল, বাবা তোমার জন্য বইটা পাঠিয়েছে, পড়ে জানিও। বইটা ছুঁয়ে দেখলাম বইটার নাম অনন্যা। সত্যিই উনি লেখক হিসাবে বেশ স্বনামধন্য। যেমন অনবদ্য শব্দচয়ন, তেমনি জমাট বাঁধুনি। ওনার প্রতিটা লেখায় জীবনকে এক অন্য মাত্রা দান করে। বইয়ের প্রথম পাতাটা উল্টাতেই যাব, অমনি আমার ছেলে রিজু এসে বলল, বাবা ছবিটা দেখো তো, আমি এঁকেছি, কেমন হয়েছে? না দেখলে উপায় নেই, দেখতেই হবে। বইটা বন্ধ করে বললাম, দেখি কি ছবি এঁকেছিস? এই তো মায়ের ছবি এঁকেছি। এরকম ভয়ঙ্কর ছবি কেউ আঁকে? মা জানতে পারলে খুব রাগ করবে। মাকে ভয় পায়, তাই ভয়ঙ্কর ছবি এঁকেছি। কেন তুমি চিনতে পারছো না? তাই তো নামটাও লিখে দিয়েছি। মনে মনে ভাবি ভীষণ সুন্দর হয়েছে। প্রসঙ্গ চেঞ্জ করে রিজু জিজ্ঞেস করে বসলো, বাবা এই বইটাতে কেন দাদুনের নাম লেখা? কি করে বুঝলি ওটা তোর দাদুনের নাম? সেই কবে থেকে জানি, মা আমাকে কোন ছোটোবেলা থেকেই শিখিয়ে দিয়েছে। তুমি জানো না, কিন্তু আমি জানি। মনে মনে ভাবি সত্যিই কি অদ্ভুত মিল। সেই কোন ছোটোবেলা থেকে আমিও ওই নামটার সঙ্গে ভীষণ পরিচিত। সেই বাংলার ক্লাস, গল্প, কবিতা আর চিঠি লেখা শেখানো অবিনাশবাবু, মানে অবিনাশ রায়। পরীক্ষার খাতায় লিখে দেওয়া সে প্রেমপত্র, তারপর থেকে অবিনাশবাবুর থেকে পাঠ নেওয়ার সৌভাগ্য হয়নি। তবে আক্ষেপ হয়নি বিন্দুমাত্র, কারণ পরবর্তী পাঠের জন্য দায়িত্ব নিয়েছিলেন ওনার কন্যা অনুরিমা। সে পাঠ অবশ্যই প্রেমের। একটু অবাক হচ্ছেন তাই তো? হ্যাঁ, অবিনাশবাবুর একমাত্র কন্যা অনুরিমা আজ আমার ঘরণী। পরে অবশ্য জেনেছিলাম শুধু আমি নয়, অনুরিমাও আমাকে সেই স্কুল লাইফ থেকেই ভীষণভাবে পছন্দ করত। মনের কথা মুখে বলতে না পারার দরুন অনেক প্রেমী অঙ্কুরেই বিনাশ ঘটেছে। আমার এ কথার সঙ্গে আপনারাও নিশ্চয় একমত হবেন। রিজুকে এবার আমার একটা ছবি আঁকতে বলে শুরু করে দিই চিঠিটা লিখতে। লিখলাম, প্রিয়তমা। কানে আসছে তীক্ষ্ণ চিৎকার, এত বেলা হয়ে গেল, এখনও সেই খাতা পেন নিয়ে তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? ঘরে বসে থাকো তুমি। এই সব আদিক্ষেতা দেখে দেখেই আমার জীবনটা শেষ হয়ে গেল। রিজু তোর বাবাকে বলে দে আজ দুপুরে খাওয়া দাওয়া। আজ এলাম, প্রেমপত্রটা না হয় পরে একদিন লিখব, কারণ দুপুরের খাওয়াটা বন্ধ হোক এটা নিশ্চয়ই আপনারা চাইবেন না। তবে একটা কথা, প্রেমিকাকে বউ বানানো যায়, বিয়ের পর বউকে প্রেমিকা বানানো বড্ড কঠিন। কলমে সরজিৎ ঘোষ।